হ্যালো ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তো ভিউয়ার্স, আমরা আগের দিন একটা শিফটে সলভ করেছিলাম, যেটা মর্নিং শিফটে ছিল। আজকে নেক্সট হচ্ছে দেখো, মানে 9টা থেকে 10:30, 1/12/2018 এটা শিফটে, ঠিক আছে। তো সেই শিফটটা আজকে সলভ করব। তো আগেরটা যারা দেখো অবশ্যই দেখে নাও, কারণ আমরা যে নেক্সট গ্রুপ ডি বা এনটিপিসি দেবো সেখানে কিন্তু কাজে লাগবে, কারণ এই ধরনের প্যাটার্নই কোশ্চেন থাকবে, এর থেকে আর এক্সট্রা কিছু থাকবে না। আর যতগুলো শিফট আছে আমরা সবগুলোই চেষ্টা করব, সাথে একটা করে চ্যাপ্টার ক্লিয়ার করব, আর একটা করে শিফট আমি দিতে থাকবো। তাতে তোমাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে, এদিকে কেমন টাইপের কোশ্চেন হয় সেটাও জানা হয়ে যাবে। তো চলো শুরু করবো আজকে। দেখো, প্রথম কোশ্চেন আসছি। তো দেখো, কোশ্চেন আছে যে বার্ষিক 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে স্নাসাসিক পূর্বে 1 বছরের জন্য একটি মূলধন বিনিয়োগ করা হয়েছে। মেয়াদ পূর্তিতে এটি 11,025 হয়ে যায়। মূলধনের পরিমাণ কত? অর্থাৎ মানে পিটা আমার জানা নেই এখানে, ঠিক আছে। তো আমাকে পিটা ধরে নিতে হবে এখানে। আর সুদের হার দিয়ে দিয়েছে তোমার, ঠিক আছে। সুদের হার হচ্ছে 10%। এবার হচ্ছে এই যে এখানে টার্মটা দিয়েছে, এটা মানে বাংলাতে দিয়েছে, সেই জন্য একটু অকওয়ার্ড লাগছে নামটা, ঠিক আছে। তো এইটার মানে হচ্ছে তোমার যে বছরে দুবার তোমার সুদ দিচ্ছে, ঠিক আছে। তার মানে সুদের হারটা তোমার হয়ে যাবে 10 ছিল, সেখানে হয়ে যাবে 10/2 হয়ে যাবে। তার মানে 5% হয়ে যাবে এখানে সুদের হার। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমাকে মানে পি সমান ধরে নিতে হবে। এখানে একটা টার্ম পি সমান আমি 400 ধরবো। এখানে কি করে ধরছি সেটা তোমরা চক্রবৃদ্ধি সুদ যে যারা ক্লাসগুলো করেছো তারা অবশ্যই জানো যে কিভাবে ধরতে হয়, সেই নিয়মটা আমি দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখানে আমি 400 ধরবো। এবার প্রথমে 400 টাকার উপরে সুদ পাবো। এবার 5% মানে হয় 1/20, তাই তো। তার মানে 400 টাকার উপরে 1/20, 1/20 মানে হচ্ছে দেখো 20 টাকা। এবার 20 টাকার উপর আরেকবার সুদ পাবো, মানে নেক্সট যেটা পাচ্ছি আমাকে বার করতে দিয়েছে 1 বছরের জন্য। এবার আমি 6 মাস অন্তর অন্তর সুদ পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি দুবার সুদ পাবো, তাহলে আমার 2:1 আমার যে রেশিওটা থাকে 2:1। তোমরা সবাই মনে করার চেষ্টা করো, আমাদের এই রেশিও বরাবর আমরা করেছি সাধারণত। তো এবার তার মানে 1/20, তার মানে আরও 1 টাকা পাবো এখানে। তো এবার আমার 2:1 অনুপাতে হয়, তার মানে এটার সাথে দুই গুণ করবো, এটার সাথে 1, তার মানে হচ্ছে দেখো এটা হচ্ছে কত, 40, এখানে 41, তাহলে 41। এবার আমি 400 টাকা ধরেছিলাম টোটাল। তাহলে এবার টোটাল পি সমান যদি 400 হয়, তাহলে সুদ আসল সমান কত হচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে, তাহলে এ সমান হচ্ছে দেখো অ্যামাউন্ট হচ্ছে 441 টাকা। 41 আর ওখানে 441 টাকা হচ্ছে। এবার আমাদের কাছে যেটা 441, সেটা ওদের কাছে দিয়েছে 11,025 এত। তাহলে আমাদের কাছে যেটা 400, সেটা কত, সেটা হচ্ছে দেখো, এটা যদি কাটাকাটি করি, তো কাটাকাটি করলে তোমার এটা দাঁড়াবে আমাদের কাছে 1 সমান হচ্ছে 10,000 দাঁড়াবে, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করে 10,000 দাঁড়াবে, তার মানে অপশানই হবে, ঠিক আছে। কারণ এটা আমি মানে ক্যালকুলেশনটা করলাম না, জায়গাটা এখানে শর্ট পড়ে যাচ্ছে। 441 সমান যদি এত হয়, তাহলে 1 সমান কত হবে, 11,025/441। তাহলে 400 সমান হবে 11,025/441 ইন্টু 400, ঠিক আছে। তার মানে অপশান এই হচ্ছে। দেখো আসবো নেক্সট কোশ্চেনে। তো দেখো নেক্সট কোশ্চেন তোমার দিয়ে দিয়েছে একটা, বলেছে যে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল নির্ণয় করুন। এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে হলে দুটো স্টেটমেন্ট দিয়েছে, ঠিক আছে। এসি সমান দিয়েছে 5, মানে এসি সমান দিয়ে দিয়েছে 5, আর এখানে এবি দিয়ে দিয়েছে তোমার 4, এবি দিয়ে দিয়েছে 4। তাহলে দেখো ক্ষেত্রফল বার করতে গেলে আমার কি জানি, ক্ষেত্রফল জানি, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়, তাই তো। হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয় ক্ষেত্রফল। তার মানে এখানে দেখো, মানে আমার ভূমি জানা নেই, উচ্চতা জানা আছে, তাহলে ভূমিটা বার করে নিতে পারবো। ভূমিটা এখানে 3 আসবে, কারণ দেখো ভূমিষ্ক সমান হবে √ অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে এখানে 3 চলে আসবে। সেটা আমি আর ক্যালকুলেশনটা করছি না। তাহলে ক্ষেত্রফল বার করতে গেলে আমার দুটো যে তথ্যগুলো আছে সেটা প্রয়োজনীয়। তাহলে এখানে বলেছে কোন, মানে 1 এবং 2 প্রয়োজনীয় হয়, 2 প্রয়োজনীয়, তাহলে অপশানেই হবে আমার 1, 2 দুটোই লাগবে। কারণ তিনটে যেহেতু মানে তিনটে বাহু রয়েছে, তাহলে দুটো আমাকে দিতে হবে, তবে আমি তৃতীয়টা বার করতে পারবো, না ছাড়া আমি বার করতে পারবো না। তাহলে 1 আর 2 উভয়ই প্রয়োজনীয়, ঠিক আছে। তো আসবে তখন নেক্সট কোশ্চেনে।
তো দেখো কোশ্চেন বলেছে যে cos 3x সমান 4 cos কিউব এক্স মাইনাস 3x, মানে এটা cos 3 থিটার একটা ফর্মুলা। এটা মানে যারা এইচএসের সায়েন্স ব্যাকগ্রাউন্ড রয়েছে তারা অবশ্যই জানবে যে cos 3 থিটার এটা একটা ফর্মুলা। ঠিক আছে, তো ফর্মুলাটা দিয়ে দিয়েছে, তাহলে এখানে সেক 135-এর মান বার করতে দিয়েছে। তো দেখো সেক 135 মানে কত হয়, দেখো সেক 135 মানে হয়, এটা সেকটাকে আমি যদি উল্টাই তাহলে 1/cos 135 ডিগ্রি আমি লিখতে পারি। এবার cos 135 যেটা রয়েছে তাকে আমি ভাঙতে পারি 1/cos, এটা হবে 90 প্লাস 45, 90 প্লাস 45 হচ্ছে, তাহলে 90 প্লাস 45। এবার 90 মানে কি, এবার যদি আমার তাকে 4টে কোয়াড্রেন্ট হয়, এটা হয় অলের ঘর, এটা হয় সাইনের ঘর, অল সাইন, এটা হয় ট্যান, আর এটা হয় কসের ঘর। ঠিক আছে, এবার দেখো 90 প্লাস 45 মানে অলের ঘর গেল, অলের ঘর থেকে সাইনের ঘর গেলো, সাইনের ঘরে আসছে 45, মানে মাঝামাঝি এরকম পয়েন্টে আসছে সাইনের ঘরে। তাহলে সাইনের ঘরে যখন যাবে তাহলে কসটা কী হবে, কসটা একটা মাইনাস খাবে। ঠিক আছে, কসটা তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে সমান হবে 1/-। এবার এবার যেহেতু 190 আছে, দেখো মানে যদি বিজোড় থাকে 90-র সঙ্গে যদি মানে বিজোড় গুণ থাকে তাহলে সেটা উল্টো হয়ে যায়, মানে সাইন থাকলে কস, কস থাকলে সাইন, মানে ভাইস ভার্সা আর কি হয়। তাহলে এক্ষেত্রে আমার হবে সাইন 45 ডিগ্রি। ঠিক আছে, আমি যখন ত্রিকোণমিতি ক্লাসগুলো করাবো তখন এগুলো মোটামুটি কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো, তাহলে আর এগুলো অসুবিধা হবে না, কোয়াড্রেন্টের ব্যাপারটা কীভাবে চেঞ্জ হচ্ছে। দেখো মাইনাস সাইন 45 ডিগ্রি, এবার এবার মাইনাসটা মাইনাসে থাকবে বাইরে, এবার সাইনটা 1/সাইন মানে কি, মানে কোসেক হয়ে যাবে, 1/সাইন মানে হয় কোসেক 45 ডিগ্রি। ঠিক আছে, কোসেক 45, তার মানে অপশান সি হয়ে যাবে। ঠিক আছে, তো আসবে দেখো নেক্সট কোশ্চেনে। দেখো এখানে কোশ্চেনে বলেছে যে 38-57 এর লসাগু কত। তো দেখো লসাগু বার করতে গেলে দেখো 38 আছে, তো 38টাকে আমি যদি ভাঙি 19 ইন্টু, মানে প্রাইম ফ্যাক্টর ভাঙতে হবে, তাহলে 19 × 2, মানে যেগুলো মৌলিক উৎপাদক আর কি। নেক্সট হচ্ছে 57টাকে যদি ভাঙি, 57টাকে ভাঙি তাহলে কত হচ্ছে 19 × 3। ঠিক আছে, তার মানে দেখো যদি আমার লসাগু মানে কি, লসাগু মানে যেগুলো কমন থাকছে সেটা আগে লিখবো, তাহলে এলসিএম সমান আগে তাহলে কমন কি হচ্ছে 19 সবার কমন, এবার যেগুলো কমন নেই সবগুলো লিখে দেবো, তাহলে 2 × 3। এবার এটা দেখো 19 × 6 মানে 114 হচ্ছে আমার এলসিএম, তার মানে অপশান বি হবে। ঠিক আছে, আসবো দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, পরের কোশ্চেনটা রয়েছে এখানে। দেখো এখানে কোশ্চেন বলছে যে একটি পাইপ এ একটি ইনলেট পাইপ যা 69 ঘন্টার মধ্যে একটি খালি সিস্টেমকে ভর্তি করতে পারে, মানে একটা চৌবাচ্চাকে ভর্তি করছে, 69 ঘন্টা লাগাচ্ছে পাইপ এ। পাইপ বি ভরা সিস্টেমটি 46 ঘন্টার ভিতরে খালি করতে পারে। বি যে সিস্টেমটা রয়েছে সে 46 ঘন্টায় খালি করে দেয়। এ পাইপ ভর্তি করছে, তো বি পাইপ খালি করছে। যখন সিস্টেমটি যখন ভর্তি ছিল পাইপ বি দিয়ে শুরু করে, এবার ভর্তি ছিল পাইপ বি দিয়ে আমি শুরু করছি। পাইপ বি দিয়ে যদি শুরু করি, দুটি পাইপকেই দফায় দফায় 1 ঘন্টা এবং 1 ঘন্টা করে চালানো হলে সিস্টেমটি খালিতে কতক্ষণ লাগবে। এবার দফায় দফায় চালাচ্ছে, এক 1 ঘন্টা, বিকে 1 ঘন্টা, এক 1 ঘন্টা, বি 1 ঘন্টা, এইভাবে চালাচ্ছে অল্টারনেট হিসাবে। তো তাহলে বলছে খালি কতক্ষণ হবে। তো দেখো প্রথমে আমি যদি বলি তাহলে ডাইরেক্ট লিখবো ডাটাগুলো, প্রথমে এটা লাগাচ্ছে 69 আর এটা লাগাচ্ছে -46 ঘন্টা। মাইনাস লিখলাম কারণ ও মানে খালি করছে সেই জন্য। এবার আমাদের এলসিএম হচ্ছে দেখো 138 হয় এর এলসিএম, 138 মানে এটা হচ্ছে 2, এটা হচ্ছে -3, এর এফিসিয়েন্সি এগুলো। এবার আমি যদি 2 ঘন্টা হিসাবে কাজ করি, মানে কারণ 2 ঘন্টা পর পর রিপিট হবে, 1 ঘন্টা প্রথমে স্টার্ট করছে বিকে দিয়ে, প্রথম কিন্তু স্টার্ট করছে ও বলে দিয়েছে যে বিকে দিয়ে শুরু করছে, মানে এটা আমার হচ্ছে এ আর এটা হচ্ছে বি। তাহলে আমার 2 ঘন্টায় কত কাজ হচ্ছে, দেখো 2 ঘন্টায় আমার কাজ হচ্ছে 1 কাজ হচ্ছে, মানে খালি হচ্ছে 1 খালি হচ্ছে। এ তো 2 লোড করে দিচ্ছে আর এ 3 খালি করে দিচ্ছে, তাহলে 1 খালি হচ্ছে আমার 2 ঘন্টায়। কালারটা ভালো লাগছে না আমার ঠিক। তো 2 ঘন্টায় 1 খালি করে দিচ্ছে। এবার কেস হচ্ছে আমাকে মাল্টিপেলে যেতে হবে, মাল্টিপেলে যাবো মানে পুরো খালি করে দিতে হবে। পুরো খালি কীভাবে করব, তো দেখো মানে সবসময় মানে আমাকে মানে যখন লাস্ট যে পাইপটা চালাবো, ঠিক আছে, তারপরে যেমন আর মানে আমার ভর্তি যেমন না হয়, মানে
এ তো ভর্তি করছে, এ পাই ভর্তি করছে আর এ খালি করছে, তাহলে নিশ্চয়ই আমাকে পুরোটা খালি করে দিতে হবে। এমন একটা কনসেপ্ট লাগাতে হবে যেখানে মানে আর ভর্তি হচ্ছে না, শেষ করবো আমাকে ওইখানেই। তার মানে এমন একটা মানে নিতে হবে যাতে এর এফিসিয়েন্সিতেই শেষ হয়ে যায়, তাই তো? মানে এখানেই শেষ হয়ে যাবে 3-এ, তাহলে আমি 3 ছেড়ে পরে বাকিটা নেব। তার মানে আমি 135 অবধি নেব। 135 কাজ করতে কতক্ষণ লাগছে, লাস্ট পাইপটা বিটাকে চালিয়ে দেবো, 138 হয়ে গেল, মানে খালি করতে আর কি। তো 135 যখন খালি হবে কত ঘন্টা লাগছে, এইদিকে 135 মানে এইদিকে 135 যোগ হবে, তার মানে এইদিকে 270 হবে, মানে গুণ হচ্ছে আর কি। এখানে 135 গুণ হচ্ছে আর এখানে 135 গুণ হচ্ছে, 135 গুণ হচ্ছে। তো তার মানে 270 ঘন্টা লাগছে আমার 135 খালি করতে। 135 খালি করলাম। এবার যে বাকি যে কাজটা রয়েছে আরও 3 কাজ করবে। এবার বিয়ের পালা আসছে, যেহেতু বি দিয়ে শুরু করছি আমি, ঠিক আছে? তো এবার এইটা 270 মানে আমার জোড়া ঠিক হয়ে যাচ্ছে, কারণ 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা করে করছি, জোড়া আছে, ঠিক আছে? মানে বি করলাম, এ করলাম, মানে এতে এখন ফিনিশিং হয়ে গেছে আমার, এতে ফিনিশ হয়ে আছে কাজটা। এবার নেক্সট যে কাজটা রয়েছে সে কাজটা আবার বি দিয়ে শুরু করবো আবার। তাহলে বি এর এফিসিয়েন্সি কত, 3, তাহলে 138 হয়ে গেল। 138 খালি করার কথা আমার, 138 খালি হয়ে যাচ্ছে, তার মানে এদিকে আর 1 ঘন্টা অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে 271 ঘন্টা। এবার 271 ঘন্টা মনে হয় 11 দিন 7 ঘন্টা, 11 দিন 7 ঘন্টা এটা হচ্ছে, তার মানে অপশান সি হচ্ছে। আসবে দেখো নেক্সট কোশ্চেনে। তো দেখো এখানে কোশ্চেন বলছে যে বিকাশ লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করলো আমি ফরাসি বই কোথায় পাবো। বলছে যে বিকাশে ফরাসি বই আগ্রহ আছে। হ্যাঁ, নিশ্চয়ই সে জিজ্ঞাসা করছে, মানে নিশ্চয়ই তার আগ্রহ আছে, সেই জন্যই জিজ্ঞেস করছে। বিকাশ লাইব্রেরিতে আছে, হ্যাঁ, একটা লাইব্রেরিতেই তো সে জিজ্ঞাসা করতে পারে যে ফরাসি বই কোথায় পাবো। সে তার এমনি দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে না যে ফরাসি বই কোথায় পাবো, ঠিক আছে? তো সে একটা লাইব্রেরিতে বসে সেখানে কোন সেলে আছে হয়তো ফরাসি বই সেটা জিজ্ঞাসা করছে, অন্য কোনো পান দোকানে গিয়ে জিজ্ঞাসা করবে না অবশ্যই। তো সেটার জন্য উভয় সিদ্ধান্ত অনুসরণ করছে এখানে। আসবো পরের কোশ্চেনে। তো দেখো কোশ্চেন বলছে যে 80 কিলোমিটার পার গতিতে ধাবমান 9 সেকেন্ডের একটি থাম এবং 27 সেকেন্ডের প্ল্যাটফর্ম পেরিয়ে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। তো দেখো এক্ষেত্রে আমি যদি ধরে নিই যে ট্রেনের দৈর্ঘ্য মানে এল সমান আমি যদি এক্স ধরে নিই, তাহলে x/9 করবো আমি। x/9 মানে কি, মানে দূরত্ব বাই সময় সমান গতিবেগ। তো গতিবেগ আমার দেওয়াই আছে 80। এবার বাঁদিকে যেগুলো আছে সব মিটারে আমার আছে, মিটার সেকেন্ডে রয়েছে, তাহলে আমার কিলোমিটার পার আওয়ার যেটা রয়েছে সেটা সেকেন্ডে করব। সেকেন্ডে করার জন্য মানে মিটার পার সেকেন্ডে করতে গেলে কি হয়, 5/18 গুণ করতে হয়। তো এখানে দেখো 9 কাটবে, এখানে 2 হচ্ছে, ঠিক আছে? এখানে 40 কাটছে, তো এখানে আমার 200। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য আমার 200 পেয়ে গেলাম আমি। ট্রেনটার দৈর্ঘ্য আমার 200 পেলাম। 200 যখনই পেয়ে গেলাম, এবার সেটা অন্য আরেকটা ইকুয়েশনে বসাবো। ইকুয়েশন হচ্ছে দেখো ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে এবার। তো প্ল্যাটফর্মকে অতিক্রম করতে গেলে সে নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তো নিজের দৈর্ঘ্য তার মানে 200 প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য মানে ওয়াই ধরলাম এবার, বাই দূরত্ব বাই সময়, এখানে 27 সেকেন্ড লাগছে, সমান গতিবেগ। গতিবেগ তো চেঞ্জ হবে না, তার মানে গতিবেগ একই থাকবে, ইন্টু 5/18, তাই তো? তো এখানে কাটাকাটি করব, দেখো এখানে 9 3, এখানে 9 2, এখানে 2 কাটছে 40, ঠিক আছে? তাহলে 200 প্লাস ওয়াই, 200 প্লাস ওয়াই সমান হচ্ছে আমার এখানে কত, দেখো 5/200, 200 600, 600। তাহলে ওয়াইয়ের ভ্যালু এখানে বেরোচ্ছে আমার 600 - 200 মানে 400 মিটার, 400 মিটার। তার মানে অপশান বি হচ্ছে এখানে, ঠিক আছে? আসবো দেখো নেক্সট কোশ্চেনে। এখানে বলেছে যে পরবর্তী আমার নেক্সট টার্মটা বার করতে হবে, সিবি এফ ইএফ আর আই এইচ আছে, ঠিক আছে? তো এখানে দেখো টার্মটা যদি আমি দেখি, দেখো বিসি মানে উল্টো দিক থেকে যদি বলি বিসি, ঠিক আছে? মানে সিবি আছে, এফ ই আছে, ইএফ আছে। তো দেখো বিসি, সি থেকে আমি যাচ্ছি একটা ডি, মানে মাঝে একটা +1 আছে, +1 করে ডি ছেড়ে পরে গ্যাপ দিয়ে ইএফ করলাম। এফ থেকেও সেরকম কেস, জিএইচ মানে একটা +1 মানে জি মিসিং আছে, তাহলে +1 করে এইচ আই করলো। সেম এখান থেকেও তাহলে একটা মিসিং হবে, তাহলে আই থেকে +1 নিতে হবে। আই যে কে দিয়ে শুরু হবে, তাহলে এখানে কে হবে, তারপরের টার্মটা দিকে এল হবে, তার মানে অপশান এ হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো এটা। আসছি নেক্সট কোশ্চেনে। দেখো এখানে কোশ্চেন বলছে যে ওয়াই হলো ভি এর দেওর, তার মানে
তার মানে ভি নিশ্চয়ই এখানে একটা ওয়াইফ হবে কারোর, ঠিক আছে, আমি জানি না কার ওয়াইফ, ঠিক আছে, তো ওখানে আমি ছেড়ে দিলাম টার্মটা, যার হোক ওয়াইফ হবে, সে হলো ওয়াই, ওয়াই হচ্ছে দেওয়া, তাহলে ওয়াইটা প্লাস নিতে হবে আমাকে এখানে, ঠিক আছে। এবার বলছে যে ভি হলো ওয়াইয়ের পুত্রবধূ, ভি হচ্ছে ওয়াই হলো ভি এর দেওয়ার, ভি ভি হলো ওয়াইয়ের পিতার পুত্রবধূ, তার মানে ওয়াইয়ের পিতার পুত্রবধূ, তাহলে ওয়াই, আর এখানে একজন পার্সন রয়েছে আমার, আমি জানি না কে, এখানে যে পার্সনটা রয়েছে তাদের বাবা রয়েছে একজন, ঠিক আছে, ফাদার, তো আমি এখানে ফাদার লিখে দিলাম, শুধু এফ লিখে দিলাম, ঠিক আছে। এবার ওয়াইয়ের পিতার কেবলমাত্র দুটি পুত্র রয়েছে, আর এবং ওয়াই, তাহলে ওয়াইয়ের পিতার মানে ওয়াই যে রয়েছে এখানে, তার পিতার দুটি পুত্র, তাহলে একটা ওয়াই একটা আর, তাহলে আর এখানে টার্মটা হবে, এখানে যে হাজব্যান্ড রয়েছে বিয়ের সে হচ্ছে আর, তাহলে আর হলো ভি এর কে, আর হলো ভি এর কে, তাহলে আর ভি এর হচ্ছে স্বামী হচ্ছে এখানে, ঠিক আছে। আসছি দেখো নেক্সট কোশ্চেনে, এখানে দেখো একটা বচন বিবৃতি রয়েছে, ঠিক আছে, বচন বিবৃতি বলছে যে কিছু ভ্যান হলো সাইকেল, তাহলে ভ্যান ধরছি, একটা ভ্যান রয়েছে, কিছু ভ্যান হলো সাইকেল, তাহলে এখানে সি ধরলাম, কিছু ভ্যান হলো সাইকেল, কোনো গাড়ি ভ্যান নয়, কোনো গাড়ি ভ্যান নয়, ঠিক আছে, কোনো গাড়ি ভ্যান নয়, তাহলে নেক্সট যেটা হবে আমার, ও সরি, আমি সিদ্ধান্তটা আমি ডাইরেক্ট সিদ্ধান্ত পড়ে নিয়েছি, তো এখানে একটু মিস্টেক হয়েছে আমার, ঠিক আছে। এই বিবৃতি এখানে রয়েছে কিছু ভ্যান হলো গাড়ি, তাহলে ভ্যান কিছু ভ্যান, কিছু ভ্যান রয়েছে আমার গাড়ি, গাড়ি মানে কার, ঠিক আছে, কার ধরলাম আমি, সমস্ত গাড়ি সাইকেল, তাহলে সমস্ত যে গাড়ি সে সাইকেল আন্ডারে পড়েছে, সি ওয়াই ধরলাম এটা সাইকেল। এবার সিদ্ধান্ত বলছে কিছু ভ্যান হলো সাইকেল, কিছু ভ্যান, এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি হাইলাইট করছি অন্য কালার দিয়ে, তো কিছু যে ভ্যান এই পোর্শনটা যেটা রয়েছে, তো কিছু ভ্যান তো হলো সাইকেল হচ্ছে, কারণ আমার কার যেটা রয়েছে সেটা সাইকেল আন্ডারেই পড়ছে পুরোটা, তাহলে তার মধ্যে এই যে রেড কালার যেটা দেখালাম, তাহলে কিছু আমার হচ্ছে, তাহলে 1 নম্বর সিদ্ধান্ত আমার ঠিক আছে। 2 নম্বর বলছে কোনো গাড়ি ভ্যান নয়, তো দেখো ভ্যান গাড়ির একটা রিলেশন দিয়েছে, তাহলে আমার 2 নম্বরটা তো কোনো অনুসরণ করছে না, তার মানে একমাত্র 1, ঠিক আছে। আসবো নেক্সট কোশ্চেনে, দেখো কোশ্চেন বলছে একটা সামান্তরিকের উচ্চতা তার ভূমির 1/3 ভাগ, অর্থাৎ মানে ভূমি যদি আমার বি হয়, মানে ভূমিটাকে আমি বি ধরলাম, উচ্চতা তাহলে কী হচ্ছে 1/3 ভাগ, তাহলে b/3 করবো আমি এটা, ঠিক আছে, b/3, যদি সামান্তরিক ক্ষেত্রফল এত হয়, তো এবার দেখো ক্ষেত্রফলের ফর্মুলা কি, ক্ষেত্রফল ফর্মুলা হয় ভূমি ইন্টু উচ্চতা, তার মানে ভূমি আমার বি ধরেছি, উচ্চতা b/3 ধরেছি, সমান উচ্চতা মানে হচ্ছে 243, ঠিক আছে। এবার বলেছে তাহলে সামান্তরিকের উচ্চতা কত হবে, তো উচ্চতা আমাকে উচ্চতা হবে আমার b/3 আমি ধরে নিয়েছি, তার মানে এখানে দেখো b² সমান হচ্ছে 243 ইন্টু 3। এবার আমি যদি এটাকে ভাঙি 243টাকে যদি ভাঙি, তাহলে হচ্ছে আমার 81 ইন্টু 3 হয়, ইন্টু 3। এবার বি সমান তাহলে কী হবে, দেখো রুট যদি উঠে এখানে যদি রুট করি, এখানে বি সমান এখানে একটা রুট হয়ে যাবে, তাই তো। এবার রুট মানে দেখো 81কে রুট মানে 81কে যখন বর্গমূল করবো তাহলে 9 একটা বেরোবে, আর দুটো 3-এর জন্য একটা 3 বেরোবে, তাহলে বি এর ভ্যালু আমার কত হচ্ছে, বি এর ভ্যালু হচ্ছে 27। এবার উচ্চতা কত হয়, উচ্চতা আমি ধরে নিই যে এখানে b/3 ধরেছিলাম, তাহলে এইচ সমান হবে b/3, বি মানে হচ্ছে 27/3, তার মানে হচ্ছে 9, তার মানে অপশন সি, ঠিক আছে। আসবো দেখো নেক্সট কোশ্চেনে, তো দেখো এখানে একটা কোশ্চেন রয়েছে, যদি মানে বলছে P32S Q16 আর 8 কিউব, দেখো এখানে কী করেছে, দেখো প্রথমে 32 ছিল, এখানে 32, প্রথমে 32 ছিল, তারপর 16 গেল, তারপর হচ্ছে 8, তারপর নিশ্চয়ই পরেরটা 4 হবে, পরেরটা 4 হচ্ছে। এবার দেখো এখানে পি দিয়ে শুরু হচ্ছে, এখানে কিউ দিয়ে শুরু হচ্ছে, এখানে আর দিয়ে শুরু হচ্ছে, পর নিশ্চয়ই এস দিয়ে শুরু হবে, তো অপশানের দিকে যদি তাকাও মাঝে 4 এস দিয়ে শুরু একমাত্র এইটাই রয়েছে, তাহলে আমার টাইমটা বেঁচে যাবে আর আমি বাকিটার করবো না। তো স্মার্ট যদি হও তো অবশ্যই অপশানের দিকে তাকাবে করার সাথে সাথে, তাহলে তোমার দেখবে বাকিটা তোমাকে করতে হচ্ছে না, একটা অপশান দেখে পট করে মেরে দেবে টাইমটা, সেখানে তোমার 5 সেকেন্ড 10 সেকেন্ডের ভিতরে এটা হয়ে যাবে, ঠিক আছে। আসবো দেখো নেক্সট কোশ্চেনে, তো দেখো কোশ্চেন বলেছে যে 84 কিলোমিটার পার আওয়ার গতিতে
গতিতে গাড়ি চালিয়ে এক ব্যক্তি তার অফিসে 1 মিনিট আগে পৌঁছেছে, অর্থাৎ সে 84 কিলোমিটার গতিবেগে যখন যাচ্ছে তখন 1 মিনিট আগে পৌঁছে যাচ্ছে। আবার কি করছে, যদি 72 কিলোমিটার গতিতে যাচ্ছে গাড়ি চালিয়ে, তাহলে 3 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে। তাহলে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে, মানে সোজা কথা অফিস দূরত্বটা কত। তো এটা একটা শর্টকাট ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা ইউজ করব। ফর্মুলাটা হচ্ছে তাদের গতিবেগের গুণফল, মানে হচ্ছে ধরো V1 ইন্টু V2 করবো, বাই তাদের ডিফারেন্স করব V1 মাইনাস V2, মানে যেটা আর কি, যেটা এখানে মাইনাস কোনো ব্যাপার নেই, যেহেতু আমি দূরত্ব ক্যালকুলেশন করছি। তো দুটোর মধ্যে যেটা বড় থাকবে সেটা ডিফারেন্স করে দিলেই হবে আমার, ইন্টু তাদের সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য মানে হচ্ছে T1 মাইনাস T2। এবার সেটা যদি মানে মিনিটে থাকে বা যাই থাকুক, সেটাকে আমাকে মানে একই এককে আনতে হবে, ঠিক আছে, একই এককে এনে নিতে হবে, না সেটা দেখবে একদিকে মিনিট একদিকে ঘন্টা এরকম হয়ে যাচ্ছে। তো দেখো এক্ষেত্রে 84 আছে ইন্টু 72 আছে, ডিভাইডেড বাই, এখানে ডিফারেন্স কত হচ্ছে দেখো, 84 আর 72-এর ডিফারেন্স আমার হয় 12, 12 একবারে লিখে দিলাম, ইন্টু সময়ের পার্থক্য। তো দেখো প্রথম ক্ষেত্রে ও পৌঁছাচ্ছিল কত, 1 মিনিট আগে পৌঁছাচ্ছিল, 1 মিনিট আগে পৌঁছাচ্ছে, সেকেন্ড ক্ষেত্রে 3 মিনিট দেরিতে পৌঁছেছে। তো এখানে ডিফারেন্স কিন্তু অনেকে 2 করে ফেলে, এটা ভুল করছে, কারণ ডিফারেন্স এখানে 2 হবে না, ডিফারেন্স এখানে 4 হবে। 4 কেন হচ্ছে বলে দিচ্ছি, 1 মিনিট আগে পৌঁছে যাচ্ছে, আবার 3 মিনিট দেরিতে পৌঁছে যাচ্ছে, তাহলে এখানে 1 হচ্ছে, আর 3 মিনিট দেরি মানে -3, মানে 1 মানে ডিফারেন্স হচ্ছে মানে 1 মিনিট আগে পৌঁছাচ্ছে, আর এখানে 3 মিনিট দেরি। তাহলে ডিফারেন্সটা যদি একই দিকে হতো, মানে দুটোই দেরি হতো, দুটোই আগে পৌঁছাতো, তাহলে মাইনাস হতো। কিন্তু যখনই বলবে যে মানে একদিকে প্লাস একদিকে মাইনাসে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই ডিফারেন্সটা যখন করবো এটা মাইনাস অফ মাইনাস এটা হয়ে যাবে, তো তার মানে মাইনাস মাইনাস আমার প্লাস হয়ে যাবে, তো তার মানে এখানে 4 ডিফারেন্স হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে 4 হবে। যখনই উল্টো বলবে, একটা দেরিতে একটা আগে, তাহলে সেটা যোগ হয়ে যায়। যদি দুটোই দেরি দুটোই লেট, মানে দুটোই দেরি হচ্ছে বা দুটোই আগে পৌঁছে, তাহলে সেখানে বিয়োগ হয়। তো এখানে মিনিটে রয়েছে, সেটাকে আমাকে ঘন্টায় অবশ্যই করতে হবে, কারণ আমার গতিবেগটা ঘন্টায় রয়েছে এখানে। তো এবার 4×15, এটা যদি কাটাকাটি করি, কাটাকাটিটা আমি আর বলছি না, এখানে আমি অ্যান্সারটা ডাইরেক্ট লিখে দিচ্ছি। অ্যান্সারটা হচ্ছে 33.6, এটা আসবে, মানে অপশান সি হবে, ঠিক আছে। তো আসবো দেখো নেক্সট কোশ্চেনে। তো দেখো তারপর কোশ্চেন বলেছে যে ত্রিভুজ PQR আছে এবং ABC সদৃশ আছে। তো তার মানে ধরো এখানে একটা ত্রিভুজ রয়েছে যার হচ্ছে PQR, করার সাথে সাথে পড়তে পড়তে আমাদেরকে অ্যান্সার করে নিতে হবে, কারণ পড়বে আবার পরে করবে, তো কনসেপ্টগুলো গুলিয়ে যায়। এবার বলে যে PQR এর ক্ষেত্রফল, মানে এর এরিয়াটা দিয়ে দিয়েছে, এর যে এরিয়াটা এটা হচ্ছে 576। ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল রয়েছে, এর এরিয়াটা এর দিয়েছে 324। এবার বলেছে ত্রিভুজ PQR এর বৃহত্তম বাহু, মানে বৃহত্তম যদি আমার এইটা হয়, এটা 72 বলে দিয়েছে। আমি যে কোনো একটা ধরে নিলাম, এইটাই বৃহত্তম ধরলাম। ত্রিভুজ ABC এর বৃহত্তম বাহুটির মাপ কত, মানে যদি BC বাহুটা যদি বৃহত্তম হয়, তাহলে এটা কত, এটা আমাকে বার করতে হবে। তো দেখো এর একটা মানে ডাইরেক্ট ফর্মুলা হয়, সেই ডাইরেক্ট ফর্মুলাটা আমি পাঞ্চ করবো এখানে। তো ডাইরেক্ট ফর্মুলাটা হচ্ছে 500, মানে এরিয়ার ক্ষেত্রফলের অনুপাত হবে দুটোর ক্ষেত্রফল অনুপাত কার সঙ্গে সমান হয়, তাদের বৃহত্তম বাহু বলি বা উচ্চতা বলি যাই বলি, তাদের সেগুলোর বর্গের সঙ্গে সমান হয়। তার মানে বর্গের সমান সমান হয়, মানে এর বৃহত্তম বাহু এত হচ্ছে, তার মানে তার স্কোয়ার বাই এক্স ধরলাম, এক্স স্কোয়ার, মানে তাদের বৃহত্তম বা উচ্চতা যাই বলি, তাদের সেটার বর্গের সঙ্গে সমান হয়। তো এবার এখানে এক্স স্কোয়ারের ভ্যালু আমি ডাইরেক্ট পেয়ে যাবো, এক্স স্কোয়ার সমান আসবে, আমি রুট করে দিচ্ছি, এখানে এক্সটা উঠিয়ে এখানে না, প্রথমে আগে লিখি, ঠিক আছে। তো দেখো এখানে এক্সের ভ্যালু আসবে কত, 72 ইন্টু 72, 72 স্কোয়ার মানে 72 ইন্টু 72 ইন্টু 324 হোল ডিভাইডেড বাই 576। এখানে এক্সের ভ্যালু, মানে এক্স যখন করব, তাহলে এক্সটা আমি এখানে মুছিয়ে দিচ্ছি, এক্স স্কোয়ারটা, তাহলে এক্সের ভ্যালু আমার দাঁড়াবে, এখানে ডাইরেক্ট রুট করে দেবো। এটা রুট করলে তো আমার মানে যদি কাটাকাটি করি, তাহলে আমার এটা 54 আসবে। সেটা আর বলছি না, মানে কাটাকাটি করে নেবে, দিয়ে দেখবে মানে 54 বাইরে বেরিয়ে আসছে, অপশান এ হবে এখানে। তো সবসময় অ্যাভয়েড করবে যে মানে কাটাকাটিটা যাতে না করি, সেটা মানে দুটো 72-এর জন্য একটা 72 বেরোবে, ঠিক আছে। 324 মানে আমার কত হয়, 18 স্কোয়ার হয়, 576 মানে হয় মনে হয় 576 কার হয়, 576 হয় তোমার 24-এর স্কোয়ার 576 হয়। তো রুট থেকে প্রথমে বাইরে বার করে দিলে এখানেই হয়ে যাবে। আমি বলে দিচ্ছি দেখো, এখানে একটা 72 বেরোবে, এখানে একটা 18 বেরোবে, আর এখানে হচ্ছে 24 বেরোচ্ছে। তো এখানে কাটাকাটি হয়ে যাবে তোমার, দেখো ঠিক আছে, 6 4 হবে, 6 12 হবে। তো এখানে কাটাকাটি হবে, আবার 4 2 2 কাটবে, এখানে 9 কাটবে, এখানে 6 কাটবে, তাহলে 54 চলে আসবে সেক্ষেত্রে।
তো আমি আর দেখালাম না, তোমরা মোটামুটি করে নেবে। আসবে নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট একটা কোশ্চেন রয়েছে এখানে রয়েছে, এটা মানে না দেখালেও চলবে, তো আমি আবার বলে দিচ্ছি। এখানে বলেছে 1.5, এগুলো যোগ করতে হবে, সোজা কথা। তো যোগ তোমার এগুলো পরপর সাজিয়ে যোগ করে নিলেই হবে, এগুলো আর বলছি না আমি, ঠিক আছে। তো এটা মানে এটা বাদ দিলাম কোশ্চেনটা। আসবো তখন নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেনটা বলছে দেখো গসাগু বার করতে দিয়েছে 21 মানে 112 আর 84। গসাগু আমি যখন করেছিলাম ক্লাসটা, তখন সেখানে বলেছিলাম যে গসাগু বার করার সহজ নিয়ম হচ্ছে, মানে এইচসিএফ এর সহজ নিয়ম হচ্ছে তাদের প্রথমে ডিফারেন্স বার করে দাও। ডিফারেন্স মানে হচ্ছে দেখো 112 আর 84, ডিফারেন্স কত হচ্ছে? 28 হচ্ছে। ডিফারেন্স 28 হচ্ছে। এবার দেখে নেবে একবার 28 দিয়ে সবগুলো যাচ্ছে কিনা। দেখো হ্যাঁ, এটা যাচ্ছে অবশ্যই, এটা 3 দিয়ে যাচ্ছে, এটা 4 দিয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই একদম 28, 100% হবে 28 এর, ঠিক আছে। আসবে দেখো নেক্সট কোশ্চেনে। নেক্সট হচ্ছে দেখো এখানে ইয়ে থেকে দিয়েছে একটা স্টেটমেন্ট কনক্লুশন থেকে বলেছে যে লতিকের কাছে 4টি আলাদা রঙের 5টি শাড়ি আছে। 4টা আলাদা রঙ আছে, যেখানে 5টা শাড়ি রয়েছে ওর, মানে 4টে কালারের 5টা শাড়ি টোটাল। তার কাছে কতগুলি নীল রঙের শাড়ি আছে? তো নীল রঙের শাড়ি কতগুলো আছে সেটা আমাকে বার করতে হবে। বিবৃতি বলছে যে 2টি লাল রঙের শাড়ি আছে, যদি দুটো আমার রেড হয়, দুটো রেড ধরে নিলাম, কিছু শাড়ি শিফনের, কিছু শাড়ি সুতির। তো এবার নীল রঙের শাড়ি কিন্তু বলেনি যে, মানে নীল রঙের এখানে কিন্তু কোনো কথাই আসেনি যে বিবৃতিগুলো দিয়েছে, তাহলে কিন্তু মানে আমার দুটি সিদ্ধান্ত যথেষ্ট নয়, এখানে আরও কিছু বলা দরকার ছিল, কারণ এখানে নীল রঙের কোনো কথাই আসেনি বা কোনো রিলেশন আসেনি নীল রঙের সঙ্গে, ঠিক আছে। শুধু বলে দিয়েছে কিছু শাড়ি শিফনের, কিছু শাড়ি সুতির। তো এখানে মানে রঙের সাথে ম্যাটেরিয়ালটা দিয়ে দিয়েছে, তাই এক্ষেত্রে মানে আমার কোনো সিদ্ধান্তই মানে ঠিকঠাক হচ্ছে না, আরও সিদ্ধান্ত দরকার ছিল এখানে, ঠিক আছে। আসবো দেখো নেক্সট কোশ্চেনে। দেখো এখানে কোশ্চেন বলছে যে √0.0361 x = 1.9। তো দেখো 361 যেটা হচ্ছে, এটা 361 হয় সাধারণত 19-এর স্কোয়ার হয়। তো এখানে দেখো 361 নেই, আর দুটো মানে একটা জিরো পাশে রয়েছে, তার মানে এটার মান হয় 0.19-এর স্কোয়ার হবে। এটা যদি রুটের বাইরে যায়, ইন্টু √x করবো সমান 1.9। তো এখানে যদি দশমিকগুলো ওঠাই 10 হবে, এখানে একটা কেটে যাবে, তার মানে 19 কেটে যাবে, ঠিক আছে। তাহলে √x-এর ভ্যালু এখানে বেরোবে 10, তাহলে x-এর ভ্যালু হবে আমার 100 হবে, তার মানে অপশান সি হবে। আসবো দেখো নেক্সট কোশ্চেনে। তো দেখো এখানে একটা কোশ্চেন রয়েছে আমার, যদি বলেছি আলফা বিটা যদি 2x² + 7x - 4 এর বীজ হয়, তাহলে সেই সমীকরণের বীজ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হবে, সেটি হলো, মানে যে সমীকরণের বীজ হবে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তো দেখো আলফা আর বিটা যদি একটা সমীকরণের বীজ হয়, তাহলে আমরা একটা মানে রিলেশন জানি, যেটা হচ্ছে আলফা প্লাস বিটা এর ভ্যালু হয় b/a, আলফা বিটা -b/a, আর আলফা বিটার ভ্যালু হয় c/a। তো এখানে সি কোনটা, এ কোনটা, বি কোনটা সেটা দেখাচ্ছি প্রথমে। দেখো যখন একটা সমীকরণের আমার সমীকরণটার রূপ থাকে ax² + bx + c = 0, এরকম একটা সমীকরণের রূপ থাকে। তো এখানে তোমরা মানে সমীকরণটা যেটা রয়েছে আমার এখানে, এই যে সমীকরণটা হচ্ছে 2x² + 7x + -4, এখানে দুটো যদি আমি তুলনা করি, দেখো এ বি সি এর ভ্যালু তোমরা বুঝতে পারছো, এক্সগুলো বাদ দিলে বাকিগুলো হচ্ছে এ, একটা বি, একটা সি। তাহলে সেক্ষেত্রে আমার আলফা প্লাস বিটার মানটা আমার বেরোচ্ছে -b/a। তো এখানে বি হচ্ছে দেখো 7, দেখতে পাচ্ছ তোমরা যে 7x রয়েছে এখানে, তাহলে বি এর ভ্যালু এখানে 7 হবে, তাহলে -7 বাই এটা এ হবে, ভুল করে এটা লেখা হয়েছে, ঠিক আছে, -b/a। তো এর ভ্যালু এখানে কত হচ্ছে দেখো 2 হচ্ছে, আর আলফা বিটা সমান c/a, তাহলে সি হচ্ছে দেখো এখানে 4 দেওয়া আছে, -4। এখানে যেহেতু মানে ইকুয়েশনটা হয় প্লাস সি হয়, তো এখানে -4 আছে, তার মানে সি এর ভ্যালুটা -4 এখানে, তাহলে -4/a মানে হচ্ছে 2, তার মানে হচ্ছে -2 সি এর আলফা বিটা। এবার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আমাকে বার করে নিতে হবে, কারণ একটা ইকুয়েশন যদি সাজাতে চাই, ঠিক আছে, ইকুয়েশন সাজাতে গেলে আমাকে নেক্সট যে ইকুয়েশনটা বানাতে হবে, সেখানে আমার বীজ আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আছে, এখানে ছিল আলফা বিটা, ওখানে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার আছে, তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ারটা বার করে নেবো। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ভ্যালু কত হচ্ছে দেখো, তো এখানে আমার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি আমি ফর্মুলাটা লাগাই, তাহলে পেয়ে যাচ্ছি আমি আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। তো দেখো এখানে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার
-2 আলফা বিটা। তো দেখো এখানে মানে হচ্ছে 49/4 আর হচ্ছে মাইনাস মাইনাস মানে প্লাস প্লাস 4 হয়ে গেল। তার মানে এটা আমার দাঁড়াচ্ছে কত, 65/4 আমি পেয়ে গেলাম এটা। এবার আমাকে বার করতে হবে কি, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। দেখো আলফা বিটা জানি এখানে, তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হয়ে যাচ্ছে, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হচ্ছে 4 হয়ে যাবে, কারণ -2 স্কোয়ার 4 হচ্ছে। এবার আমি এই লাইনটা মুছছি, ঠিক আছে, কারণ এবার বাকি যেটা আমাকে দেখাতে হবে সেটাই এবার আসল হচ্ছে, যে আলফা বিটা দিয়ে কী করে সমীকরণটা বার করে। এটা আমি ইরেজ করছি, তোমরা স্ক্রিনশট মারো, ঠিক আছে। এবার একটা ইকুয়েশন যখন মানে বীজ দিয়ে আমাকে বার করতে হয়, তখন ইকুয়েশনটা মানে রূপটা হয় এক্স স্কোয়ার মাইনাস দুটো যোগ হয় আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান 0 হয়। এটা হয় ইকুয়েশনের রূপ, মানে যে ইকুয়েশনটা যেটা বানাবো সেটার রূপ হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে এটা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার হবে, কারণ এক্ষেত্রে আমার বীজটা দিয়ে দিয়েছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, মানে বীজগুলোই দিয়ে দিয়েছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার। যদি আলফা বিটা দিয়ে দিত তাহলে আলফা স্কোয়ার জায়গায় আলফা হতো, বিটা স্কোয়ার জায়গায় বিটা হতো, আলফা বিটা স্কোয়ার জায়গায় আলফা বিটা হতো। তো এক্ষেত্রে আমার বীজ মানে স্কোয়ারে দিয়েছে, সেই জন্য আমি স্কোয়ার লিখেছি, না ছাড়া মানে দ্বিঘাত আছে ওটা একঘাতে হবে আর কি। তো এবার দেখো আমরা বার করলাম যেটা, এটার মান আমার হচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার পেয়ে গেলাম আমার 65/4, ঠিক আছে, ইন্টু এক্স প্লাস পরেরটা হচ্ছে দেখো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মানে আমি 4 পেলাম সমান 0, ঠিক আছে। এটা ইকুয়েশনটা হচ্ছে। এবার এটা যখন মানে লসাগু করবো তাহলে 4x স্কোয়ার দাঁড়াবে -65x, এটা হয়ে যাবে +16, এটা সমান 0 হয়ে যাবে। 4টা ওইদিকে 0-এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে অপশন এই হবে। তো মোটামুটি এটা বোঝার চেষ্টা করে, যখন আমি দ্বিঘাত সমীকরণ করাবো অবশ্যই সেটা তোমাদেরকে ভালোভাবে দেখাবো যে কীভাবে আমার হয়। এখান থেকে একটা কোশ্চেন যেহেতু দিয়েছে, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো পরীক্ষায় এই কোশ্চেন পাবোই আমি, ঠিক আছে। তো আসবো দেখো নেক্সট কোশ্চেনে। তো দেখো নেক্সট কোশ্চেন আছে তোমার, এখানে বলেছে যে একটা এখানে টেবিল দিয়েছে, টেবিলটা বলে দিয়েছে 5 বছরে জেড দেশটি কয়টি পদক জিতেছে। তো এখানে জেড যে এই যে আমার এইটা, ঠিক আছে, জেড দেশ। তো দেখো 5 বছরে আমি সিম্পল যোগ করে দেবো, তাহলে 12, এখানে 2 আছে 14, এখানে 1 আছে 15, 5 20 আর এখানে 13, মানে 33 হচ্ছে, তাহলে টোটাল হচ্ছে আমার 33, তার মানে অপশন সি হয়ে যাবে, ঠিক আছে। আসবো নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেন একটা রয়েছে স্টেটমেন্ট কনক্লুশনে বলেছে এন আর এস এর মধ্যে কে সারির সুদূর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। এন আর এস তিনজন রয়েছে, যে বলছে শেষ প্রান্তে কে দাঁড়িয়ে আছে সেটা আমাকে বার করতে হবে। দেখো কনক্লুশন বলেছে এস মাঝখানে, এস রয়েছে মাঝখানে এবং এন রয়েছে কাউন্টারে দাঁড়িয়ে আছে, তাহলে এন ধারে রয়েছে আমার, ঠিক আছে। তো একদিকে যদি মাঝে এস থাকে, তো একদিকে যদি আমার এন থাকে, তো অবশ্যই অপর দিকে আমার আর থাকবে। তাহলে আমার এখানেই দাঁড়িয়ে আমি পেয়ে যাচ্ছি যে মানে কে শেষে আছে সেটা আমি এখানেই পেয়ে গেলাম। নেক্সট তাহলে আমার কোনো আর স্টেটমেন্ট মানে কনক্লুশন দরকার পড়ছে না, এখানে বলে দিয়েছে এন এবং আর এস, এন এবং আর এর চেয়ে এস এর বয়স বেশি। তো এখানে বয়সের কোনো সম্পর্কই নেই, কে ধারে দাঁড়িয়েছে, তার মানে শুধুমাত্র 1 একক হয় যথেষ্ট এটা। আসবো নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেন দেখো কী আছে, বলছে প্রদত্ত নকশাটিতে ফাঁকা স্থানগুলিতে এককভাবে রং করতে যাতে দুটি সংলগ্ন একই রং না থাকে, তো কতগুলি সর্বনিম্ন রঙের প্রয়োজন হবে। তো দেখো আমার যদি ডায়াগ্রামটা আমি দেখি, তো প্রত্যেকটাতে কিন্তু 3টে করে পার্ট রয়েছে, একটা এখানে 2টো এখানে 3টে পার্ট, প্রত্যেকটাতে কিন্তু 3টে করে পার্ট রয়েছে। তো আমি যদি মিনিমাম 3টে কালার ইউজ করতে পারি, কারণ এলোমেলো করে দিলে একটার সাথে একটা টাচ হবে না, তো মিনিমাম আমার 3টে কালার আমি ইউজ করলেই আমার মানে রং হয়ে যাবে, যাতে একটা ওর সাথে টাচ করবে না। অল্টারনেট করে দেবো, এদিকে যদি রেড দিই তো এদিকে একটা গ্রিন দেবো, এদিকে একটা ব্লু দেবো। তো সিমিলারলি এখানে উল্টো, মানে 3টে যেহেতু প্রত্যেকটাই ত্রিভুজ রয়েছে, তার মানে আমার 3টে অল্টারনেট করে দিলে হবে, একটার সাথে একটা টাচ করবে না, তাহলে মিনিমাম 3টে কালার হলেই যথেষ্ট। আসবো নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেন রয়েছে আমার 1330 দুজন ব্যক্তির মধ্যে 12:23 অনুপাতে ভাগ করা হলো, ছোট ভাগটি যে পেয়েছে তার পরিমাণ কত। এটা একদম বেসিক কোশ্চেন। 1330 ইন্টু সোজা কথা তাদের ছোট মানে 12 পাচ্ছে, তাদের অনুপাতের যোগফল হচ্ছে আমার 35। এটা কাটাকাটি করব, কাটাকাটি করলে আমার দেখো কাটাকাটিটা করলে কত দিয়ে কাটছে, এটা মোটামুটি ধরো 35 দিয়ে ডাইরেক্ট কাটছে, এটা 35 দিয়ে কাটছে, এটা 38 দাঁড়াবে।
ঠিক আছে। 38 ইন্টু 12 যদি করি, দেখো 8 12 96 হচ্ছে, আর 3 12 36, আর 9 হচ্ছে 45, তার মানে 456 আমার দাঁড়াচ্ছে। ঠিক আছে, আসবো দেখো নেক্সট কোশ্চেনে। তো দেখো এখানে কোশ্চেন বলছে যে দুটি সংখ্যার 5:4 রয়েছে, দুটি সংখ্যার যেটা 5 আর 4 অনুপাতে রয়েছে, তার মানে একটা 5 আর একটা 4 যদি আমি এরকম বলি, যখন 3 এবং 4 যথাক্রমে সংখ্যা থেকে বিয়োগ করা হয়, সংখ্যা দুটি থেকে বিয়োগ করা হয়, তার মানে এখানে হচ্ছে -3, এখানে রয়েছে -4, আমি লিখবো এমনি, কারণ আমি যখন বয়সের অনুপাতগুলো করেছিলাম এভাবেই করছিলাম, তো সেই নিয়মেই আমি করবো এটা। এবং তাদের অনুপাত দাঁড়ায় 4:3, তো অনুপাত দাঁড়িয়েছে 4:3। মূল সংখ্যা দুটির যোগফল কত? মূল যে সংখ্যা দুটির যোগফল কত আমাকে বার করতে হবে। তখন আমি নিয়মটা শিখেছিলাম কীরকম, এইভাবে করার। তো তার মানে দেখো 5 3 15 আর 4 4 16, তাহলে ডিফারেন্স কত? 1 দাঁড়াচ্ছে, 1 দাঁড়াচ্ছে। তার মানে এখানে দেখো আবার নেক্সট আমি যেটা করেছিলাম, নেক্সট কী করেছিলাম, নেক্সট হচ্ছে এই দুটো গুণ করে ডিফারেন্স করেছিলাম এইভাবে। তো দেখো 3 তিরিক্ষা -9, আর দেখো হচ্ছে -16, -9 থেকে -16 মানে হচ্ছে 7 হচ্ছে আমার ডিফারেন্স, আমার 7 দাঁড়াচ্ছে। তাহলে 1 বরাবর 7 আমাকে বার করতে দিয়ে সংখ্যা দুটির যোগফল কত? দেখো সংখ্যা দুটির মানে যদি আমি অনুপাতে যোগ করি তাহলে হচ্ছে কত? 5 4 9, তাহলে 1 বরাবর যদি 7 হয় তাহলে 9 বরাবর কত হবে আমার? 9 বরাবর হবে 63, 7 9 63 হবে, কারণ অনুপাতের যোগফল ইন্টু 7 করে দেবো। ঠিক আছে, তার মানে 63 আনসার আসছে, তার মানে অপশান সি হয়ে গেল। আসবো নেক্সট কোশ্চেনে। তো দেখো নেক্সট একটা কোশ্চেন রয়েছে, যেখানে মানে বলেছে যে একটা ত্রিভুজের বাহুগুলির অনুপাত দিয়েছে 4 5 6, পরিসীমা দিয়ে দিয়েছে 105, বাহুগুলির বৃহত্তম বাহুর বিপরীত শীর্ষবিন্দু থেকে বাহুটির লম্ব উচ্চতা কত হবে? দেখো ত্রিভুজটা যদি এরকম হয় তো একটা বৃহত্তম বাহু আছে নিশ্চয়ই, একটা বিপরীত বিন্দু থেকে উচ্চতা, মানে এই যদি ধরো, তো এইটাই আমাকে বার করতে দিয়েছে এখানে। ঠিক আছে, এইচটা মানে হচ্ছে সোজা কথা এডি, যদি বলি এডি কী করে বার করবো? দেখো পরিসীমা কত হয়, এখানে 3টে বাহু দিয়ে দিয়েছে, তার মানে একটা যদি 4x হয়, আরেকটা হবে 5x, আরেকটা হবে 6x, এটা দিয়ে দিয়েছে 105, তার মানে এইটা হচ্ছে 15, তাহলে 15x সমান 105, তাহলে এক্সের ভ্যালু আমার কত হচ্ছে? 7 15 105 হয়, তাহলে একটা, তার মানে বাহুগুলি কত হবে? দেখো 4x 5x 6x আছে, তার মানে বাহুগুলি হবে, একটা হচ্ছে 28, একটা হচ্ছে এখানে লিখে দিচ্ছি, একটা হচ্ছে 28, একটা হচ্ছে 35, আর একটা হচ্ছে 42, তাহলে 3টে বাহু আমি পেয়ে গেলাম। ঠিক আছে, এবার 3টে বাহু যখনই পেয়ে গেলাম আমি, ক্ষেত্রফল আমি পাবো অবশ্যই। তো ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে, দেখো এটা একটা বিষমবাহু, আমি দেখেই বুঝতে পারছি যে বিষমবাহু ত্রিভুজ রয়েছে। তো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হয় এস ইন্টু √, ঠিক আছে, √, ফর্মুলাটা লিখছি এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা হয় বিষমবাহু। এসটা কি? এসটা মানে অর্ধ পরিসীমা হয়। এবার পরিসীমা আমার দেওয়া আছে 105, তাহলে অর্ধ পরিসীমা হবে এস সমান হবে অর্ধ পরিসীমা কী হবে? মানে পরিসীমা বাই 2 হবে। পরিসীমা যদি 105 হয়, অর্ধ পরিসীমা 105/2, তো এখানে আমি ডাইরেক্ট ভ্যালুটা বসাবো। এখানে দেখো 105/2 ইন্টু, দেখো এখানে যদি আমি বিয়োগ করবো 105/2 মাইনাস কত? 28, এর ভ্যালু 28, 3টে বাহু আমার, একটা 28, একটা 35, একটা 42, তো এটা যদি বিয়োগ করে আমি ডাইরেক্ট মানে লিখে দিচ্ছি, কারণ অত বড় ক্যালকুলেশন দেখাতে গেলে অনেক টাইম লাগবে, তো সেই জন্য এটা হচ্ছে 49/2 আসবে, ইন্টু পরেরটা যখন 105/2 থেকে যখন 35 বিয়োগ করবো, সেটা আমার দাঁড়াবে কত? দেখো 35 70, তার মানে হচ্ছে 35/2 দাঁড়াবে। এটা যখন বিয়োগ করবো সি মানে হচ্ছে 42, যখন বিয়োগ করবো 105 মানে এস মাইনাস সি যখন করবো, সেটার ভ্যালু আমার আসবে 21/2। তো দেখো এখান থেকে আমাকে রুটে যখন বাইরে যাব, রুটের বাইরে গেলে কি হবে? এটার ক্ষেত্রে আমি রুটটার একদম বাইরে লিখে দিচ্ছি এটা, ঠিক আছে। তো এটার ভ্যালু দাঁড়াবে আমার 49 ইন্টু 15√7/4, এটা আমার আসছে /4, ঠিক আছে। 4টা এখানে লিখতে পারছি না, অসুবিধা হচ্ছে, কারণ জায়গাটা আমার শর্ট পড়ে যাচ্ছে, ঠিক আছে। একটু ঘেসে লিখছি, সেই জন্য আমি নিচে /4, তো এইটা আমার ভ্যালু বেরোচ্ছে এখানে। এবার এই ভ্যালুটা কী করব? আমি এটা মুছছি, তোমরা স্ক্রিনশট করে নাও। এবার এই যে ভ্যালুটা আমার বেরোলো, সেইটা কার সাথে সমান? দেখো এই যে ভ্যালুটা হচ্ছে তো আমার 49 ইন্টু 15 ইন্টু √7/4,
এই ভ্যালুটা কার সমান, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়। তো ভূমি এখানে দেখো আমার 42 হচ্ছে, মানে আমি যেটা দেখালাম তোমাকে ডায়াগ্রামে, ইন্টু উচ্চতা এইচ বার করব। এইচ তো আমার জানা নেই, এইচটাই বার করতে হবে, সোজা কথা। এইটা হচ্ছে তোমার 2, এবার কাটাকাটি করে দিলেই তোমার অ্যান্সারটা পেয়ে যাবে। এখানে ডাইরেক্ট আমি এইচের ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, এখানে ভ্যালুটা হচ্ছে 35√7/4। এটা অঙ্কটা সত্যি একদম বহুত ফালতু দিয়েছে ক্যালকুলেশনওয়ালা, এই ধরনের অঙ্ক মানে ফাঁসানোর জন্য, যাতে টাইমটা তোমার অনেক লস হয়ে যায় সেই জন্য। তো আমি সাজেস্ট করবো যাতে এগুলো প্রথমে অ্যাটেন্ড না করো, টাইম বাঁচলে তবে অ্যাটেন্ড করো, কারণ টাইমটা মার খেয়ে যায়, সেখানে তুমি অনেক অঙ্ক জানলেও তোমার টাইম পাবে না। আসবো দেখো নেক্সট কোশ্চেনে। তো দেখো এখানে একটা সিরিজ দিয়েছে, ঠিক আছে। সিরিজটাতে বলেছে প্রথমে আছে 4, 9, 20, 43, 90। তো দেখো 4 থেকে প্রথমে 4 ছিল, 9, 20, 43, 90, তারপরেরটা কত হবে? দেখো এইটাতে আমি দেখতে পাচ্ছি ইন্টু 2 করেছে প্লাস 1 করেছে। এটা যখন করছে ইন্টু 2 প্লাস 2 করেছে, এটা যখন করছে ইন্টু 2 প্লাস 3, এটার সাথে করছে দেখো ইন্টু 43। তো 43 দুগুণে ইন্টু 2 করেছে, 43 দুগুণে 86 হয়, প্লাস 4 করেছে। তো এরকম হবে। তারপরেরটা নিশ্চয়ই তাহলে আমার হবে ইন্টু 2 প্লাস 5 করবো। তো 90 দুগুণে 180 প্লাস 5, 90 দুগুণে 180 প্লাস 5, তার মানে হচ্ছে 180 প্লাস 5, তার মানে হবে 185 হয়ে যাবে এখানে ভ্যালুটা, তার মানে অপশান সি হয়ে যাবে, ঠিক আছে। আসবো নেক্সট কোশ্চেনে। তো দেখো এখানে একটা দিয়েছে, এখানে মাঙ্কি সমান দিয়ে দিয়েছে একটা, তাহলে এই করে টাইগারকে কীভাবে লেখা হবে? তো দেখো আমি পুরোটা যদি প্রথমে সিরিজটা লিখি, MONKEY, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি অ্যাভয়েড করবো, যাতে ক্যালকুলেশনটা একটু মানে যতটা কম করা যায়, ঠিক আছে। NL। তো দেখো এখানে কি করেছে এরা, এক্স থেকে ওয়াই মানে +1 করেছে, LM এরকম ক্রস করেছে দেখো, N থেকে ও গেছে, ঠিক আছে। তারপর এখান থেকে DE, ঠিক আছে। এম এর সাথে এন কে রেখেছে, জে থেকে কে করেছে। তো একটা একটা ক্রস করে পরে একটা করে +1 করে দিয়েছে, মানে বিপরীতগুলো নিয়ে নিয়ে, ঠিক আছে। তাহলে টাইগার আছে TIGER আছে, তার মানে এটার সাথে এখানে প্লাস আর থেকে কি হবে, এখানে QR হবে, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, নিশ্চয়ই এস হবে। তো এস থেকে টি হয়েছে, মানে এরকমভাবে নিয়েছে আমার, ঠিক আছে, অ্যারোটা। তার মানে আমি প্রথম আর শেষটা দেখলেই বাকিটা করে দেবো অ্যান্সারটা। তার মানে দেখো প্রথমে কিউ আর শেষে এস হবে, তার মানে অপশান 4 হবে। বাকিটা আর করবো না, কারণ আমি মানে লজিকটা পেয়ে গেছি, লজিকটা পেলে অপশান তোমার এলিমিনেট হয়ে যাবে সেখানেই, তো আর বাকিটা করার দরকার পড়বে না। আসবো দেখো নেক্সট কোশ্চেনে। দেখো এখানে এখানে একটা আর্গুমেন্ট কনক্লুশন রয়েছে, যেখানে বলছে যে 18 বছরের নিচে ছাত্রছাত্রীদের কি হুঁকা পান কেন্দ্রে যাওয়ার অনুমতি দেওয়া উচিত। যুক্তি বলছে যে না, এটি তাদের আনন্দ উপভোগ করার অভিযোগের অধিকারের বিরুদ্ধে। তো দেখো এইটার সঙ্গে মানে হুকাটা কোনো আনন্দ উপভোগ করার কোনো জিনিস নয়, তাহলে এটা মানে একদম সরাসরি কাট, একদম কোনো রং এটা, ঠিক আছে। তো তারপরেরটা হচ্ছে তোমার, হ্যাঁ ছাত্রছাত্রীদের কুসঙ্গতিতে পড়া এবং অসৎ হবার হাত থেকে রক্ষা করবে, তাহলে দেওয়া উচিত নয়, তাহলে এটা ঠিক আছে, ঠিক আছে, রক্ষা করবে এটা মানে অসৎ পথে যাওয়ার থেকে। তার কেবলমাত্র 2, তাহলে জোরালো রয়েছে এখানে। তো আসবো দেখো নেক্সট কোশ্চেনে। এখানে বলেছে যে 3-7 এবং একটি ক্ষুদ্র সংখ্যার পার্থক্য এক আছে, অপসংখ্যাটি কত? তো দুটো মানে পার্থক্য যদি এইটা থেকে মানে ধরো 3-7 আর এক্স, এই দুটোর পার্থক্য বলে দিয়েছে 1/6, তাহলে এক্সের ভ্যালু আমি পেয়ে যাবো এখানে, এক্সের ভ্যালু সরাসরি পেয়ে যাবো এখানে 3-7 প্লাস করে দেবো 1/6, তো লসাগু হচ্ছে 42। দেখো এটা কত হচ্ছে, দেখো লসাগু হচ্ছে দেখো 42, তার মানে হচ্ছে দেখো 3-18 আর 7, 18 - 11, না এটা 3-7 এবং একটি ক্ষুদ্র সংখ্যার পার্থক্য 1/6 হচ্ছে। তো এটা আসছে তোমার মানে 18 চলে আসছে, 3-18, 7, 25 আসছে, কিন্তু এটা ডিফারেন্সটা হবে 3-7 - x। ও সরি, এটা তো মানে এইটা যখন এক্সট্রা এদিকে যাচ্ছে, এইটা দিকে আসবে, তাহলে এটা মাইনাস দাঁড়াবে। তার মানে হচ্ছে দেখো 18 - 7 হবে, তার মানে হচ্ছে 11/42। এখানে মাইনাসটা বোঝা যাচ্ছিল না, তো এখানে 11, অপশান সি আসছে। আসবে দেখো নেক্সট কোশ্চেনে।
নেক্সট কোশ্চেন একটা দিয়েছে, দেখো 69 থেকে 69 আছে, 55 আছে, 26 আছে, তারপরটা আমার জানা নেই, তারপরে 4 হবে। তো এখানে আমার দুটো সিরিজ রয়েছে এখানে, ঠিক আছে, একটা হচ্ছে এই একটা সিরিজ, একটা হচ্ছে এই একটা সিরিজ, ঠিক আছে, দুটো সিরিজ রয়েছে। তো আমাকে সিরিজটা মোটামুটি কীভাবে হচ্ছে সেটা বার করলেই হয়ে যাবে। তো এখানে দেখো এটা, ঠিক আছে, তো দেখো এখানে হচ্ছে তোমার এটা হয় মানে 79টা হয় 3^4, এটা কীভাবে হয় 3^4 -2 করলে আসে, ঠিক আছে। সিমিলারলি 26টা আমার যেটা আছে, 26টা আমার কী হিসাবে আছে, এটা আছে দেখো 2^3 -1। তো দেখো কীরকম হচ্ছে, এখানে একটা 3 কমছে তো একটা -1 কমছে, ঠিক আছে, একটা 3 কমছে মানে 3^4 ছিল -2, এটা হচ্ছে 2³ -1, মানে এখানে দেখো এখানে 3-এর একটা পাওয়ার কমলো তো এখানে একটা 1 কমলো। সিমিলারলি 4 যেটা রয়েছে, 4টা আমার হবে দেখো 2² -0, তো এখানে দেখো একটা 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 মানে 2-এর একটা পাওয়ার কমলো, এখানে একটা কমে গেল, ঠিক আছে। সিমিলারলি এইখানে যে 55 যেটা রয়েছে আমার, 55টা হয় 2^6, 55টা হয় 2^6 মাইনাস 3² হচ্ছে, -3² হচ্ছে। তাহলে এইটার ভ্যালু যেটা হবে, এইটার ভ্যালুটা কী হবে, মানে এই সিরিজটাতে ম্যাচিং করে এটা হবে তাহলে 2^4 -3^1, কারণ এখানে একটা মানে দুটো কমাবো, এখানে একটা 1 কমাবো, তো ওই ডবল সিরিজ, সেই জন্য এটা আমার 13 আসছে ভ্যালুটা। এটা খুবই ডিফিকাল্ট একটা সিরিজ দিয়েছিল, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেনগুলো না অ্যাটেন্ড করাই ভালো, তোমার টাইম প্রচুর চলে যাবে। আসবো দেখো নেক্সট কোশ্চেনে। তো দেখো এখানে বলেছে যে নিম্নলিখিত মধ্যে কোনটি বেমানান। বেমানান বলতে দেখো কী আছে, এই সিরিজটা যদি দেখি প্রথমে, তো মানে কী হচ্ছে, মিরর ইমেজ আছে, এটা মানে সম্পূর্ণ পার্শ্বীয় পরিবর্তন হয়েছে, ঠিক আছে। এটাও পার্শ্বীয় পরিবর্তন হয়েছে, এটাও পার্শ্বীয় পরিবর্তন হয়েছে, তো এইটা কিন্তু মানে ওয়াটার ইমেজ হয়ে গেছে, মানে জল দর্পণ যাকে বলে, তো সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে, ঠিক আছে। তার মানে অপশান যেটা ডি রয়েছে সেটা বেমানান রয়েছে, এখানে আলাদা হচ্ছে, অড রয়েছে। আসবে দেখো নেক্সট কোশ্চেনে। এখানে বলেছে কোনটি আলাদা, তো সবগুলো যদি আমি দেখি, দেখো এখানে একটা পঞ্চভুজ রয়েছে, বাইরেও একটা পঞ্চভুজ, মানে সম্পূর্ণ বিপরীতভাবে ঘোরানো রয়েছে। এখানে দেখো একটা এটাও সেম কেস, এটাও সেম কেস, কিন্তু এখানে দেখো একটা চতুর্ভুজ একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, ঠিক আছে, একটা চতুর্ভুজ তো ভেতরে ত্রিভুজ রয়েছে, মানে শেপগুলো আলাদা। তো আমার এইটাই হচ্ছে একমাত্র বেমানান, তাহলে অপশান এটা বেমানান, কারণ ত্রিভুজের সঙ্গে চতুর্ভুজ হচ্ছে। আসবো নেক্সট কোশ্চেনে। এখানে একটা আছে স্টেটমেন্ট কনক্লুশন বলেছে, সুধা, রাধা আর মূর্তি হলো ভাই বোন। রাধা সুধার চেয়ে 4 বছরের বড়, মূর্তি 6 বছরের ছোট, স্টেটমেন্ট দিয়েছে। এখানে বলেছে রাধা, সুধা ও মূর্তি একই পিতামাতার সন্তান, ঠিকই আছে। রাধা 3 জনের মধ্যে সব থেকে বড়ো, হ্যাঁ এখানে দেখে তাই তো মনে হচ্ছে সব থেকে রাধা বড় রয়েছে, তার মানে 1 আর 2 উভয়ে অনুসরণ করছে, ঠিক আছে। আসবো দেখো নেক্সট কোশ্চেনে। দেখো এখানে একটা বলেছে যে বাড়ি হচ্ছে ইট দিয়ে তৈরি, যেমন হচ্ছে লজিক হচ্ছে বাড়ি হচ্ছে ইট দিয়ে তৈরি, ঠিক আছে, এরকম পাতা তৈরি হবে কী দিয়ে, কোষ দিয়ে হবে, তার মানে অপশান বি হবে। আর নেক্সট কোশ্চেন আসছি। দেখো কোশ্চেন বলছে যে রামের একা একটি কাজে 24 দিন সময় লাগে, তার মানে এখানে 24 লিখবো সরাসরি। শ্যামের সেই কাজ পূর্ণ করতে 30 দিন লাগে, শ্যাম লাগাচ্ছে 30 দিন। যদি তারা 4 দিন জন্য একসাথে কাজ করে তাহলে মোট কাজের কত অংশ বাকি থাকবে। তো দেখো এলসিএম বার করবো, এলসিএম হচ্ছে 120, তার মানে হচ্ছে 24 5 30 4 হবে, ঠিক আছে। এবার একত্রে যদি করে তারা 4 দিন করে, তাহলে দুজনকে এফিসিয়েন্সি, একজন 5 একজন 4, তাহলে তাহলে একজন 5 একজন 4 এফিসিয়েন্সি, তাহলে টোটাল এফিসিয়েন্সি হচ্ছে কত আমার 5 + 4, তাহলে টোটাল এফিসিয়েন্সি 9। যদি 4 দিন করে তাহলে ইন্টু 4 করবো, মানে 36 কাজ করবে, তাহলে তারা 36 কাজ করে। এবার বলছে কত শতাংশ বাকি থাকবে। এবার আমার টোটাল কাজ হচ্ছে 120, তাহলে বাকি কাজ কত, 120 - 36, এটা বাকি কাজ, তাহলে হচ্ছে 84 কাজ বাকি থাকবে। এবার সেটা শতকরায় বার করতে বলেছে, শতকরা মানে হচ্ছে তাহলে কি 84 কাজ বাকি রয়েছে কতর মধ্যে, 120-র মধ্যে, ইন্টু 100 করবো। এটা যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে তোমার 12 × 7 × 12 84, তার মানে হচ্ছে 70% আমার বাকি থাকবে, তার মানে অপশান এ হচ্ছে। আসবো দেখো নেক্সট কোশ্চেনে।
তো দেখো নেক্সট কোশ্চেন রয়েছে, বলেছে যে ই আছে, ডাব্লু আছে, এম আছে আর এল আছে, তা বেমানান কোনটা? এখানে দেখো পজিশনগুলো যদি বলি, ই এর পজিশন 5, ডাব্লুর পজিশন 23, এম এর পজিশন 13 আর এল এর পজিশন 12। তো সবগুলোই দেখো আমার মানে যেগুলো রয়েছে অড বলতে পারি বা মৌলিক বলতে পারি, একমাত্র 12টাই রয়েছে যেটা যৌগিক রয়েছে এখানে, তার মানে অপশন ডি হবে এখানে। ঠিক আছে, আসবো দেখো নেক্সট কোশ্চেনে। তো এখানে কোশ্চেন বলেছে যে 2-এর 3কে একটি ভগ্নাংশের সঙ্গে যোগ করা হলে যোগফল হয় 3-এর 4। তার মানে 2-এর 3 প্লাস এক্স করেছে একটা নিয়েছে, সেটা হচ্ছে 3-এর 4 হচ্ছে। তাহলে এখানে এক্সের ভ্যালু আমি ডাইরেক্ট পেয়ে যাব 3-এর 4 মাইনাস হবে 2-এর 3। এলসিএম যদি করি হচ্ছে 12, তার 3 9 আর 8 মানে 1/12, তাই তো? তার মানে অপশান এ হয়ে গেল এখানে। আসবো দেখো নেক্সট কোশ্চেনে। কোশ্চেন বলছে যে 9 + 6√2 × 9 - 6√2। এখানে দেখে মনে হচ্ছে এ প্লাস বি, দেখে মনে হচ্ছে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে, তার মানে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে দেখো 9-এর স্কোয়ার হয়ে যাবে মাইনাস 6√2 এর স্কোয়ার হয়ে যাবে। এখানে একটা বাইরে একটা রুট রয়েছে, তার মানে 9-এর স্কোয়ার মানে হচ্ছে 81 আর মাইনাস 6√2 মানে কত হয় দেখো 36 × 2 মানে তার মানে 72 হয়, তার মানে √/, এইটা হবে। তার মানে 72 মাইনাস 81 মাইনাস 72 মানে হয় 9, তাহলে √9 মানে হচ্ছে 3, তার মানে হচ্ছে অপশান এ। আসবো নেক্সট কোশ্চেনে। কোশ্চেন বলছে যে 3 এম এ ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটা যে ক্ষুদ্রতম কোণটি তৈরি করে তার মাপ হলো। তো যে ক্ষুদ্রতম কোণটা তৈরি করে, এখানে একটা ফর্মুলা ডাইরেক্ট হয় আমার 30H - 11/2 m হয়, এটা শর্টকাট ফর্মুলা হয়। তো দেখো এখানে আওয়ার, এইচ মানে আওয়ারের কাটা মানে ঘন্টার কাটা, তাহলে ঘন্টার কাটা 3টাই রয়েছে -11/2 ইন্টু এম মানে হচ্ছে মিনিটের কাটা, মিনিটের কাটা কটা 3 মিনিট হচ্ছে তখন, তার মানে হচ্ছে লসাগু যদি করি, লসাগু হচ্ছে 2, দেখো 90 দুগুণে এটা হচ্ছে 3×90, 90 দুগুণে 180 হয়, মাইনাস এটা হচ্ছে 33, তা এটা আমার দাঁড়াচ্ছে 147/2, 147/2 মানে হয় 73.50, তার মানে অপশান সি হয়ে যাবে। আসবো নেক্সট কোশ্চেনে। তো কোশ্চেন বলছে যে একজন পরীক্ষার্থী একটি পরীক্ষায় 82% নম্বর পেয়েছে, যাতে মোট সর্বোচ্চ নম্বর ছিল 650, সে কত পেয়েছে? তো দেখো 650 ইন্টু 82, সরাসরি এরকম করে দেবো 82%। একটু মিস্টেক হয়েছিল এখানে, ঠিক আছে, অন্য ক্লিক হয়ে গেছিলো। তো 650 ইন্টু 82/100, তো এখানে ডাইরেক্ট কাটাকাটি করে দিলে হবে। দেখো 5 2 5 13, তাহলে 2 এটা হচ্ছে কত 41 গুণে 82 হয়, এটা গুণ করলে হচ্ছে তোমার দেখো 13 একে 13 আর 4 13 52 53 হচ্ছে, তার মানে 533 হচ্ছে, তার মানে অপশান ডি হয়ে যাবে। আসবো নেক্সট কোশ্চেনে। এখানে ডাইরেকশান থেকে একটা অঙ্ক দিয়েছে, বলেছে বিন্ধা পূর্ব দিকে হাঁটছিল, তার মানে যদি হয় এদিকে ইস্ট আর এদিকে ওয়েস্ট, এদিকে হচ্ছে নর্থ, এদিকে সাউথ, তো বিন্ধা বিন্ধা হাঁটছিল এইদিকে, ঠিক আছে, এটা হচ্ছে বি, বিন্ধা হাঁটছে এইদিকে। যদি সঞ্জয় যদি বিন্ধার বিপরীত দিকে হাঁটে, তার মানে সঞ্জয় এখানে রয়েছে, সঞ্জয় এইদিকে হাঁটছে, তাহলে সঞ্জয় কোন দিকে হাঁটছিল? তাহলে ওয়েস্টে হাঁটবে সে, তার মানে পশ্চিম দিকে রয়েছে আমার। ঠিক আছে, আসবো নেক্সট কোশ্চেনে। তো দেখো এখানে কোশ্চেন বলছে যে 6:06 মানে 6 সেকেন্ড হচ্ছে এখানে, 6 ঘন্টা 6 মিনিট 6 সেকেন্ড ঘটিকায় ঘড়ির ঘন্টার হাত এবং মিনিটের হাতের মধ্যে গঠিত প্রবৃদ্ধ কোণটি কত? তো আমার ফর্মুলাটা হচ্ছে 30H - 11/2 m হচ্ছে। তো এখানে হচ্ছে 30 মানে হচ্ছে 30 ইন্টু এইচের কাটা হচ্ছে 6 ঘন্টায় রয়েছে, মাইনাস 11/2, এখানে মিনিট রয়েছে, কিন্তু এখানে মানে সেকেন্ড একটা এক্সট্রা অ্যাড করা আছে, তো সেকেন্ডটাকে আমি মিনিটে করে নেবো। তাহলে সেকেন্ড মানে হচ্ছে দেখো 6 সেকেন্ড মানে হচ্ছে 6/60, মানে হচ্ছে 1/10, 1/10, তার মানে হচ্ছে দেখো আমার 6 মিনিট ছিল প্লাস 1/10, তার মানে হচ্ছে দেখো 6×10 মানে 61/10, এটা হচ্ছে আমার টোটাল, এখানে লিখছি আমি 61/10, এটা আমার টোটাল হচ্ছে তোমার মানে মিনিটটা হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে। তো এখানে আমি ডাইরেক্ট বসিয়ে দেবো, তার হচ্ছে 61/10। এবার এটা আমি এলসিএম যদি করি, এলসিএম হচ্ছে 20, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে 180 ইন্টু 20 মানে হচ্ছে কত 3600 হচ্ছে, এটা গুণ করলে, মাইনাস 61 ইন্টু 11 ইন্টু 61 করলে এটা 671 আসে। তো এটা বিয়োগ করবো, যখন বিয়োগ করলে আমার আসে কত, এটা
মানে কাটাকাটি করলে আসে 146.45 এটা আসছে। এবার প্রবৃদ্ধ কোণ কোনটা হচ্ছে, প্রবৃদ্ধ কোণ হয় মানে দেখো এরকম যদি ঘড়ির কাঁটা হয়, ঠিক আছে, বাজে হচ্ছে 6টা 6 মিনিট, যাই হোক 6 সেকেন্ড এরকম রয়েছে আমার কাঁটাটা। তো এই কোণটা আমার নর্মালি কোণ হয়, প্রবৃদ্ধ কোণ হয় এই অপোজিটটা হচ্ছে, এই অপোজিটটা যেটা রয়েছে আমার সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। মানে আমি যেটা রেড কালারে দেখাচ্ছি সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ এখানে। তার মানে প্রবৃদ্ধ কোণটা কত হবে, 360 থেকে বিয়োগ হবে, তার মানে হচ্ছে 360 মাইনাস 146.45 করবো। তার মানে এটা বিয়োগ যদি করি তার মানে দাঁড়াচ্ছে 213.55, মানে অপশান 2 দাঁড়িয়ে যাবে, ঠিক আছে। আসবো তখন নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন একটা দিয়েছে ব্লাড রিলেশন থেকে। তো ব্লাড রিলেশন থেকে আমি অলরেডি দুটো কোশ্চেন পেলাম এখান থেকে। দেখো বলেছে যে এক্স হলো ভি এর জামাই, তার মানে ভি এর নিশ্চয়ই একটা মেয়ে রইবে, মানে ডটার, আমি ডি লিখে দিলাম এখানে, ঠিক আছে। তো তার জামাই হচ্ছে এক্স, তাহলে এক্সটা প্লাস করবো এখানে, ঠিক আছে। এবার বলেছে জেড হলো ভি এর ছেলে, তাহলে ভি এর একটা ছেলেও রয়েছে, মানে এখানে যার নাম হচ্ছে জেড, ঠিক আছে। তার বলছে এক্স হবে জেড এর কে হবে, তাহলে এক্স জেড এর কে হচ্ছে, মানে এটা হচ্ছে ওর দিদি, তাহলে এটা হচ্ছে জামাইবাবু হবে, তার অপশন এই হয়ে যাবে জামাইবাবু। আসবো নেক্সট কোশ্চেনে। তো দেখো আজকের লাস্ট কোশ্চেন এটাই। কোশ্চেন বলছে যে সেক থিটা প্লাস ট্যান থিটা এক্স হলে সেক থিটার ভ্যালু কত। এই কোশ্চেনটা আমি আগের শিফটেও একটা পেয়েছিলাম সিমিলার টাইপের। তো আমি আগের দিন বলেছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা এটা সমান একটা ফর্মুলা হয় ত্রিকোণমিতিতে, যখন করাবো তখন অবশ্যই দেখাবো এটা। তো এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তোমরা ফর্ম্যাটটা বুঝতে পারছো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রয়েছে, তো ইরেজ হয়ে গেল। স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে, তার মানে হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা, ঠিক আছে, ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটার ভ্যালু 1 হচ্ছে, তাহলে এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করে দিলাম। এবার সেক থিটা ট্যান থিটার ভ্যালু আমার দেওয়া রয়েছে এক্স, তাহলে আমি এখান থেকে ডাইরেক্ট লিখবো সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1/x হয়ে যাবে, এখানে ডাইরেক্ট আমি লিখে দিলাম। এবার দুটোর ভ্যালু পেয়ে গেলাম, একটা সেক থিটা প্লাস ট্যান থিটা এখানে হয়ে গেল, এখানে সেক থিটা প্লাস ট্যান থিটা এটার ভ্যালু হচ্ছে কত আমার এক্স। তো দুটোর মধ্যে আমাকে বার করতে হবে সেক থিটাটা, তাহলে আমি দুটো যদি কাটাকাটি করি তাহলে সেক থিটা সেক থিটার ভ্যালু আমার কত দাঁড়াচ্ছে, দেখো এক্স প্লাস 1/x, এক্স প্লাস 1/x, এলসিএম করবো এক্স, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1। এবার তাহলে সেক থিটার ভ্যালু কী হবে, এখানে সেক থিটা সমান হয়ে যাবে, দেখো এক্স স্কোয়ার প্লাস 1/2x হবে, তার মানে অপশান 4 হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে অবশ্যই নেক্সট যেটা হচ্ছে সেটা নিয়ে আসবো। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগতে হলে একটা লাইক করো, আর কমেন্ট সেকশানে জানাও যে কেমন হচ্ছে ট্রিকগুলো, আর ম্যাথ ক্লাসগুলো অবশ্যই ফলো করো, সেখান থেকে অবশ্যই এগুলো ট্রিকগুলো তোমরা জানতে পারবে।